নমস্কার, দেখছেন কলকাতা টিভি সেরা 10 নিয়ে রয়েছে আমি তস্মিনা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ইউসুফ পাঠানের জয় নিয়ে আশাবাদী তারই ভাই ইরফান পাঠান। তিনি বলেছেন যে দাদা পায়ে চোট নিয়ে বিশ্বকাপ জিতেছে, সেক্ষেত্রে বহরমপুরে জেতা কোনো ব্যাপারই না। ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। पॉजिटिव तरीके से आगे बढ़ रहा है, तो यही उम्मीद रहेगी कि विश्व कप में भी जीते और हमारा भाई जो वर्ल्ड कप विनर है वो बहरामपुर में भी जीते। अगर अगर मेरा भाई जीता यहाँ पे तो मेरा भाई तो आएगा यहाँ पे, बड़े भाई अब आएंगे यहाँ पे काम करने के लिए, उतना काम देखने मैं भी आऊंगा, बिल्कुल आऊंगा। আজ বহরমপুরে ইউসুফ পাঠানের হয়ে প্রচারে গিয়েছিলেন তার ভাই ইরফান পাঠান। দাদার হয়ে ভাইয়ের প্রচার। বহরমপুরে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান তার হয়ে প্রচারে নেমেছিলেন তার ভাই ইরফান পাঠান। জয়ের ব্যাপারে আশাবাদী ইরফান পাঠান। তার মন্তব্য, দাদা পায়ে চোট নিয়ে বিশ্বকাপ জিতেছে, সেক্ষেত্রে বহরমপুরে জয় নিয়ে আশাবাদী ইরফান পাঠান। বহরমপুরে জিতবে তার দাদা, এমনটাই মন্তব্য ইরফান পাঠানের। দাদা জিতলে তার কাজ দেশকে দাদা ইউসুফের জয় নিয়ে আশাবাদী ভাই ইরফান পাঠান। আজ বহরমপুরে প্রচারে গিয়েছিল ইউসুফ পাঠান, সেখানে তার হয়ে প্রচারে তার ভাই ইরফান পাঠান। ফোনে রয়েছে বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ভাই দাদা ইউসুফ পাঠানের হয়ে আজ প্রচারে গিয়েছিলেন ইরফান পাঠান, কি বললেন তিনি, কি মন্তব্য করলেন ইরফান পাঠান? দেখো, ইরফান পাঠান প্রথম থেকে শেষ পর্যন্ত প্রচারে ছিলেন এবং সেটা তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছেন। যে তিনি সেটা বলেছেন যে আমার পরিবারে বাবার পরেই কিন্তু আমার দাদা গোটা পরিবারকে দেখতো এবং চোট নিয়ে যেভাবে বিশ্বকাপ জিতেছিল সেইভাবেই তিনি বহরমপুরের মানুষের মন জয় করবেন। এবং আপনারা এটা মাথায় রাখুন যে শুধুমাত্র নির্বাচনের সময় নয়, যে গুজরাট থেকে এসে একজন নির্বাচনে জেতার পরেই চলে যাবেন। আপনাদের কথা দিচ্ছি যে দাদা এখানেই থাকবে এবং আমরা দাদা কিভাবে কাজ করছে তাও দেখতে আসবো। আমার গোটা পরিবার তার সঙ্গে রয়েছে এবং যেখানে তিনি সাধারণ মানুষের আশীর্বাদ এবং দোয়া প্রার্থনা করেছেন এবং বারবার বলেছেন দাদা কখনোই পিছু হাঁটতে জানে না। যেভাবে আমি ভারতীয় দলে চান্স পাওয়ার পর দাদা চান্স পেয়েছিল কিছুদিন পরে, তাতে কিন্তু আমার পরিবারের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি হয়নি, কারণ দাদা বরাবরই আমার পাশে ছিলেন এবং আমাকে তিনি সাহায্য করতেন এবং বহরমপুরের মানুষকেও তিনি একইভাবে সাহায্য করবেন এবং বহরমপুরের উন্নয়ন তিনি করবেন। এবং তিনি বলেছেন আগামী দিনে ভারতবর্ষের বহু ক্রিকেটারই কিন্তু দাদার পাশে দাঁড়াবে এবং আমরাও এখানে আসবো এবং এখানের মানুষের উন্নয়ন দেখব। অর্থাৎ জয়ের ব্যাপারে 100% আশাবাদী ইরফান পাঠান। ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি। বহিরাগত নিয়ে তোপ অধীর রঞ্জন চৌধুরী, তিনি ঠিক কি বলেছেন শোনাবো। কি যাকে এখানে প্রার্থী করেছে গুজরাট থেকে নিয়ে এসে, ধরুন মনে করেন আমরা যদি বাংলা থেকে বাইরের রাজ্যে যাই, আমরা বাংলার কথা বলি, বাংলায় নদী আছে, গাছ আছে, পালা আছে, শস্য আছে, ক্ষেত আছে, পাখি আছে, রয়্যাল বেঙ্গল টাইগার আছে, কত রাজ্যের কথা বলি। তো গুজরাট থেকে যারা আসছে তারা গোধরা নিয়ে তো একবার বলছে না কিছু, ওর অদ্ভুত লাগছে আমার। এক, যখন গোধরাকাণ্ড ঘটেছিল তখন তারা কি সেখানে করেছিল তা জানি না। বিলকিস বানুর মতো একটা মহিলাকে তার পরিবারকে হত্যা করে, তাকে ধর্ষণ করে যারা সেই অপরাধী হয়ে যাবজ্জীবন সাজা খাটলো, এই সাজাপ্রাপ্ত হলো, তাদেরকে মোদী সরকার যে ছেড়ে দিল, তার প্রতিবাদে দিদি কিছু করলো না পশ্চিমবঙ্গে। পাশাপাশি যাদেরকে দিদি গুজরাট থেকে হায়ার করে নিয়ে এসছে তারাও তো গুজরাটে কিছু করেনি।
সন্দেশখালীতে জোর রহস্য, ভাইরাল ভিডিও সামনে আসতেই একের পর এক রহস্যের মোড়ক খুলছে। মহিলা কমিশনে মিথ্যে অভিযোগ দায়ের করা নিয়ে সন্দেশখালীর মহিলাদের নিশানায় বিজেপি। সন্দেশখালীতে রহস্য জমজমাট, ভাইরাল ভিডিওয়ে তোলপাড়, চিত্রনাট্যে একের পর এক চরিত্র। সন্দেশখালীতে গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিও সামনে আসতেই তোলপাড়, উঠে আসছে একের পর এক নতুন নতুন নাম। পিয়ালি দাস, নিয়তি মাইতি, অনুপ দাস। সন্দেশখালীর মহিলাদের অভিযোগ, সাদা কাগজে অভিযোগ লিখিয়ে নেওয়ার নেপথ্যে পিয়ালি দাস। পিয়ালির বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন সন্দেশখালীর মহিলারা। অভিযোগ, মুখ খোলার পরেই তাদের হুমকি দেন পিয়ালি। কিন্তু কে এই পিয়ালি, কি তার পরিচয়? দিল্লির বাসিন্দা পিয়ালি সন্দেশখালীতে এসে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে উত্তপ্ত সন্দেশখালীর আন্দোলনের মুখ হয়ে ওঠেন তিনি। কিন্তু সন্দেশখালীর বিজেপি নেতা অনুপ দাসের দাবি, পিয়ালি নামে সন্দেশখালীতে কোনো বিজেপি নেত্রী নেই। পাল্টা পিয়ালির দাবি, অনুপ বিজেপি দলের কেউ নয়। এরই মধ্যে আরো এক ভাইরাল ভিডিওয় তোলপাড়, যেখানে অনুপ দাসকে নিশানা করেন পিয়ালি দাস ও রেখা পাত্রেরা। অভিযোগ, অনুপ দাস ধৃত তৃণমূল নেতা শিবু হাজরার কাছ থেকে টাকা নিয়েছেন। রাষ্ট্রপতির কাছে সন্দেশখালীর মহিলাদের বদলে অন্য মহিলাদের নিয়ে গিয়েছেন। ভিডিও বহু পুরনো, পরে সাফাই পিয়ালির। কে বা কারা তাহলে সন্দেশখালীর আন্দোলনের মুখ? বিজেপি প্রার্থী রেখা পাত্রের ভূমিকাই বা কি? বিভিন্ন চরিত্রের আড়ালে কি রহস্য? সন্দেশখালীর মহিলারা কি আসলে কোনো চক্রান্তের শিকার? এরকম নানান প্রশ্নের উত্তর জানতে চায় সন্দেশখালীর সাধারণ মানুষ, জানতে চায় বাংলা। কলকাতা টিভি। লোকসভা নির্বাচনের আবহে ফের শিরোনামে সন্দেশখালী। ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই মহিলাদের ইউটার্ন। ধর্ষণের অভিযোগ প্রত্যাহারের হিড়িক। আর এরই মধ্যে সন্দেশখালীর প্রশ্নে মেজাজ হারাচ্ছেন শুভেন্দু। কিন্তু কেন? পরপর ভাইরাল ভিডিওই কি অস্বস্তিতে বিজেপি? ফ্রন্ট ফুটে কি তাহলে তৃণমূল? হ্যাঁ, মহিলার অপমান। সন্দেশখালীর নামে কেন মেজাজ হারাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই কি বেকায়দায় পড়েছে বিজেপি? ভিডিওয় সরাসরি আঙুল উঠেছে শুভেন্দুর দিকে, যেখানে বিজেপির মণ্ডল সভাপতির দাবি, সন্দেশখালীর ধর্ষণের ঘটনা সাজানো। বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। চিন্তা করো, ধরো আজকে তোমার বাড়ির মিসেসকে, আমার বাড়ির মিসেসকে করাতে পারতাম, আমরা বড় হয়ে করাতে পারবো না। দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করিয়েছে, মানে টিএমসির লোক তাদের করিয়েছেন। হ্যাঁ, ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই সন্দেশখালীর প্রতিবাদী মহিলারা একের পর এক অভিযোগ প্রত্যাহার করে নিতে চাইছেন। সাদা কাগজে অভিযোগ লেখানোর দাবি করছেন তারা। এই আবহেই সন্দেশখালীর প্রশ্নে মেজাজ হারাচ্ছেন শুভেন্দু অধিকারী, যা নিয়েই আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। এক ভাইরাল ভিডিওর তরজা শেষ হতে না হতেই প্রকাশ্যে এসেছে আরো একটি ভাইরাল ভিডিও, যেখানে রেখা পাত্র, পিয়ালি দাস, পাপিয়া দাসরা প্রশ্ন তুলছেন, রাষ্ট্রপতির সঙ্গে সন্দেশখালীর নির্যাতিতা হিসেবে দেখা করেছেন তারা কারা? কলকাতা টিভি। শাহমুদির টার্গেট ৩৫। বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ। ৩ দফা ভোটের পর ভোটদানের হার দেখে বঙ্গ বিজেপির কপালে কি চিন্তার ভাঁজ? তাই কি মেজাজ হারাচ্ছেন দিলীপ, শুভেন্দু, সুকান্ত, শিশির? ২৪-এর ১৮ থেকে কমে গেল চাকরি যাবে শুভেন্দু সুকান্তর। তাই কি মরিয়া বিজেপির বঙ্গ ব্রিগেড? মেজাজ হারাচ্ছে বঙ্গ বিজেপি। বিজেপির শীর্ষ নেতৃত্বের মুখে কুকথার বন্যা। ভোট আবহে কুকথার রাজনীতি গেরুয়া আঙিনায়। বিজেপির শীর্ষ নেতৃত্বের মুখে অশালীন কথায় শোরগোল। বাঁকুড়ায় চোর চোর ও গদ্দার স্লোগানে তেড়ে গেলেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালীতে ষড়যন্ত্রের অভিযোগ শুনেই গালিগালাজ। বাঁকুড়ার রায়পুরে রাজনৈতিক তরজা চরমে। শুভেন্দুর থেকে এক কাঠি ওপরে দিলীপ ঘোষ। মমতা সম্পর্কে লাগামহীন কথা বলে কমিশনের শাস্তির পরেও থামছেন না বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। কখনো বেল কিনে বলছেন মাথায় ভাঙবেন, কখনো চমকাচ্ছেন থানার আইসিকে। শুভেন্দু দিলীপই শুধু নন, বেলাগাম সুকান্ত মজুমদারও। চাকরি চুরি প্রসঙ্গ উঠতেই মুখে ৩ অক্ষর বিজেপি রাজ্য সভাপতির। পাল্টা নিশানা তৃণমূল কংগ্রেসের। মোদী শাহের বঙ্গে টার্গেট ৩৫ আসন। পূরণ করতে পারবে তো বঙ্গ বিজেপি? চ্যালেঞ্জ বড়, টার্গেটও। না পারলে ব্যথা। তাই কি মেজাজ হারাচ্ছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব? কলকাতা টিভি। এখন সময় একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। আবারও বেলাগাম দিলীপ ঘোষ, আইসিকে অকথ্য ভাষায় গালিগালাজ। তবে কুকথার পাশাপাশি আরও এক ধাপ এগিয়ে এবার নির্বাচন কমিশনকে নিশানা বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর। ফের দিলীপের মুখে কুকথা। তৃণমূলকে জেতাতে চাইছে কমিশন, বিস্ফোরক অভিযোগ দিলীপের। দিলীপ ঘোষও রয়েছেন দিলীপ ঘোষেই। কমিশন নোটিশ দেয় দলও, মেজাজ বদলায়নি দিলীপ ঘোষের। এবার দিলীপের মুখে পুলিশ আধিকারিককে গালিগালাজ, এমনকি প্যান্ট খুলে নেওয়ার মতো কুরুচিকর কথা। পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে অবাধে। বুধবার রাজ্যকে ঢালাও সার্টিফিকেট দিয়েছে কমিশন, অথচ দিলীপ ঘোষের মুখে অন্য বুলি। আচমকাই কমিশনের বিরুদ্ধে সরব দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। অদম্য অনমনীয় দিলীপের বিরুদ্ধে কি ফের নির্বাচন কমিশনের কাছে নালিশ করবে তৃণমূল? কলকাতা টিভি। যেন নেই রাজ্য বাসিন্দা নদিয়ার খিমসা গ্রাম। ভোট আবহে অনুন্নয়নকে ইস্যু বিজেপি প্রার্থীর, পাল্টা বিজেপিকে নিশানা শাসক দলের। আর বিদ্যুৎ রাস্তা জলের আশায় প্রান্তিক মানুষরা। স্বাধীনতার ৭৫ বছর পার, তবুও এখানে আলোর মুখ দেখেনি গ্রামবাসীরা। শুধু আলোই নয়, এখানে নেই জল, নেই রাস্তা। এই গ্রামের নাম খিসমা। নদিয়ার খিসমা গ্রাম পঞ্চায়েতের আওতায় মোট ৭টি গ্রাম রয়েছে। আরও একটি ভোট সামনে, তবুও এতটুকুও উন্নয়ন হয়নি খিসমা গ্রামে, বলছেন এলাকারই প্রান্তিক মানুষরা। এখানে সবাই যেন নেই রাজ্যের বাসিন্দা। এখানে ঘরের সমস্যা আছে, তারপর কারেন্টের সমস্যা আছে। বাচ্চা নিয়ে অন্ধকারে কি থাকা যায়? আমাদের সমস্যা ওই রাস্তা, তারপর ওই কারেন্টের। ছেলে মেয়ে পড়াতে পারি না, সন্ধেবেলায় লম্পর আলোয় থাকি, বাগানের মধ্যে পড়তে পারে না ছেলে মেয়েরা। শাসক দল ব্যর্থ, কটাক্ষ সিপিএম নেতার। বিদ্যুৎ নেই এমন কোনো গ্রাম নেই বলে দাবি তৃণমূলের। বিদ্যুতে খুঁটি যেখানে পড়েছে সেখানে অবশ্যই আলো পৌঁছবে বলে দাবি তৃণমূল নেতা তাপস ঘোষের। গ্রাম বিদ্যুৎহীন। রাজ্য সরকারকে নিশানা রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের। ১৩ই মে ভোট। এবারে আর প্রতিশ্রুতিতে ভুলতে চান না এরাও। জল, রাস্তা, বিদ্যুৎ কে দেবে তাদের? কার কাছে বলবেন নিজেদের সমস্যার কথা? এই কথাই ঘুরপাক খাচ্ছে খিসমা গ্রামের আনাচে কানাচে। কলকাতা টিভি। নদী পাড়ে বাস, তাই চিন্তা ১২ মাস। ১২ মাসেই নদী বাঁধে ফাটলের আশঙ্কায় দিন কাটান দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর লোকসভার বিভিন্ন গ্রামের বাসিন্দারা। ক্ষমতায় এলে নদী বাঁধের সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছে মথুরাপুরের বিজেপি নেতৃত্ব। নিয়মিত নদী বাঁধ মেরামত করা হয় বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। আয়লা, যশ, আমফানের ক্ষত এখনো দগদগে। চলতি মরশুমে ঝড় বৃষ্টি শুরু হতেই ফের আতঙ্কের পালা শুরু হয়েছে উপকূলের বাসিন্দাদের। পাথর প্রতিমা নামখানা সাগরদ্বীপের বাসিন্দাদের অধিকাংশই মৎস্যজীবী এবং চাষি। অমাবস্যা, পূর্ণিমার ভরা কটাল সহ বর্ষার সময়ের ৩ মাস নদী বাঁধে ফাটলের আতঙ্কে দিন কাটে তাদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে নদী বাঁধ মেরামতের আশ্বাস থাকে, তবে বাঁধ সংস্কার হয় কোনো রকমে। তাতে সর্বস্ব খোয়ানোর ভয় থেকেই যায়। দুয়ারে লোকসভা ভোট। এবার সময়ের আগেই নদী বাঁধের ভাঙন শুরু হয়েছে। এই পরিস্থিতিতে নদী বাঁধ নির্মাণ এবং সংস্কার নিয়ে রীতিমতো রাজনৈতিক চাপানুতর শুরু করে দিয়েছে উপকূলের রাজনৈতিক নেতারা। বিরোধীদের যুক্তি উড়িয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী স্বয়ং। নিয়মিত নদী বাঁধের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ হয় বলে দাবি তাঁর। এই ধরনের নির্বাচনের সময় মিথ্যা অপপ্রচার করে কিছু লাভ করতে পারবে না দাদা, এইটুকু আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং আমাদের এই সুন্দরবনের ঘিরে যে দুটো আছে, একটা হচ্ছে মথুরাপুর আর একটা হচ্ছে জয়নগর, এখানে আপনাকে বলতে পারি দুটো সিটই বিপুল ভোটে নির্বাচিত হয়। বর্তমানে মথুরাপুর লোকসভা কেন্দ্রের ভোটার সংখ্যা ১৮,১৬,৪৫৪ জন। নদী বাঁধে ভাঙনে কম বেশি ক্ষতিগ্রস্ত হন এরা সকলেই। কারোর চাষের জমিতে নোনা জল ঢুকে যায়, সমুদ্রের জল ঢুকে, কারোর মাছ চাষের পুকুরের জল নোনা হয়ে যায়। ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের ভোট এবারের নির্বাচনে শাসক তৃণমূলের কাছে বড় ফ্যাক্টর হতে পারে বলে ধারণা করছে রাজনৈতিক মহল। যদিও জনতা জনার্দনের প্রতি আস্থা হারাচ্ছে না তৃণমূল। মথুরাপুর থেকে কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। জলাশয় ভরাটের বিপক্ষে প্রশাসন, তবু প্রশাসনের দৃষ্টি এড়িয়ে বেআইনিভাবে পুকুর ভরাট চলছে। পুকুর
বোঝানোর প্রতিবাদ করায় প্রতিবাদীকে মারধরের অভিযোগ হাওড়ায়। অন্যদিকে সরকারি উদ্যোগে বসানো গাছ পুড়িয়ে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। হাওড়া পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের সীতানাথ ব্যানার্জি লেনে বেআইনিভাবে পুকুর বোঝানোর অভিযোগ। তারই প্রতিবাদ করায় মারধর করা হলো প্রতিবাদী প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীকে। চলল বাড়িতে ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা। ঘটনায় গুরুতর আহত প্রতাপ ব্যানার্জি ও তার স্ত্রী। হাওড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কদমতলা ইছাপুর এলাকায় প্রমোটারের দাদাগিরির অভিযোগ উঠেছিল আগেই। কয়েকদিন আগেই গাছ কাটার খবরে প্রমোটারের লোকজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তারপরও ক্ষান্ত হয়নি তারা। এবার বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। না, এই ধরনের অভিযোগ আমাদের কাছে এলে আমরা সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নিই এবং আমি প্রশাসনকে বলবো এই ধরনের যদি কোনো অভিযোগ আসে সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নিতে, যেই হোক। আর যত বড় হাতি তার মাথায় থাকুক, কাউকে যেন রেয়াত করা না হয়। শুধু হাওড়া নয়, পশ্চিম মেদিনীপুরের দাসপুরে উঠেছে বেআইনিভাবে গাছ পুড়িয়ে ফেলার অভিযোগ। দাসপুর ২ নম্বর ব্লকের চাইপাটের চন্দ্রেশ্বর খালপাড় বরাবর প্রশাসনের উদ্যোগে বসানো হয়েছিল একাধিক গাছ। ইউক্যালিপটাস থেকে শুরু করে নানা গাছ বসানো হয়েছিল প্রশাসনের উদ্যোগে। সেই গাছ বড় হতে না হতেই রাতের অন্ধকারে কেউ বা কারা সেই গাছগুলোতে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলেছে বলে অভিযোগ। প্রায় ১ কিলোমিটার জুড়ে পোড়ানো হয়েছে গাছগুলি। রাস্তার পাশে জনবসতিহীন ফাঁকা জায়গায় গাছ পোড়ানোর অভিযোগ তুলেছেন স্থানীয়রা। কলকাতা টিভি। সেরা দশ আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন ৭ দিন।